বিশ্বের অন্যতম ধনী এবং আধুনিক শহর হংকং এক সময় ছিল জলদস্যুদের রাজা। বিশ্বাস হয়? আজকের আকাশচুম্বী ভবন আর বিলিয়ন ডলারের অর্থনীতির শহর হংকং 1800 সালের আগে ছিল ছোট ছোট জেলপল্লী আর জলদস্যুদের লুকানোর নিরাপদ আশ্রয়স্থল। ভাবুন তো, এমন একটি শহর যেখানে আকাশ ছোঁয়া অট্টালিকা, কোটি কোটি ডলারের ব্যবসা আর পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বন্দরগুলোর একটি রয়েছে। কিন্তু আপনি কি জানেন, মাত্র 200 বছর আগে একই জায়গায় ছিল ছোট ছোট জেলেপল্লী আর জলদস্যুদের লুকিয়ে থাকা নিরাপদ আশ্রয়স্থল। এটাই হংকং এর অবিশ্বাস্য সত্য ইতিহাস। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে হংকং ছোট একটি জেলেপল্লী থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যিক শহর হয়ে ওঠে। 1800 সালের শুরুতে হংকং ছিল চীনের দক্ষিণ উপকূলের একটি ছোট দ্বীপাঞ্চল। এখানে খুব কম মানুষ বসবাস করত। অধিকাংশ মানুষ মাছ ধরা আর ছোটখাটো ব্যবসার উপর নির্ভর করত। কিন্তু সমুদ্রপথে যাতায়াত করা বণিক জাহাজগুলো প্রায় জলদস্যুদের আক্রমণের শিকার হতো। হংকং এর অসংখ্য ছোট দ্বীপ আর লুকানো উপসাগর জলদস্যুদের জন্য আদর্শ আশ্রয়স্থল ছিল। কিন্তু সবকিছু বদলে যায় 19 শতাব্দীর মাঝামাঝি সময়। সে সময় ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে বিপুল পরিমাণে আফিম বিক্রি করেছিল। এতে চীনের লাখো লাখো মানুষ আফিমে আসক্ত হয়ে পড়ে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে থাকে। অবশেষে চীনা সরকার আফিম বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলেই শুরু হয় ইতিহাসের বিখ্যাত আফিম যুদ্ধ। যুদ্ধটি দীর্ঘস্থায়ী না হলেও ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1842 সালে চীন পরাজিত হয় এবং নানকিং চুক্তির মাধ্যমে হংকং দ্বীপ ব্রিটেনের হাতে তুলে দিতে বাধ্য হয়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় হংকং এর নতুন অধ্যায়। ব্রিটিশরা দ্রুত বুঝতে পারে যে হংকং এর অবস্থা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল পূর্ব ও পশ্চিমের বাণিজ্যের সংযোগ স্থল। তারা এখানে আধুনিক বন্দর, রাস্তা এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। কয়েক দশকের মধ্যেই ছোট দ্বীপটি রূপ নিতে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী, নাবিক ও বিনিয়োগকারী হংকংয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে শহরটি হয়ে ওঠে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। কিন্তু হংকংয়ের ইতিহাস আরো একটি অন্ধকার অধ্যায় অপেক্ষা করেছিল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি বাহিনী হংকং আক্রমণ করে। মাত্র কয়েক সপ্তাহে তীব্র যুদ্ধের পর ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর শুরু হয় প্রায় 4 বছরের জাপানি দখলদারি। এই সময়ে খাদ্য সংকট, দারিদ্র্য এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। শহরের জনসংখ্যা প্রায় অর্ধেক নেমে আসে। অনেক পরিবার নিজেদের বাঁচানোর জন্য হংকং ছেড়ে পালিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন আবার হংকং এর নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর শুরু হয় এক অভূতপূর্ব অর্থনৈতিক উত্থান। 1950 এবং 60-এর দশকে চীন থেকে বিপুল সংখ্যক মানুষ হংকংয়ে চলে আসে। তারা সঙ্গে নিয়ে আসে দক্ষতা, শ্রম ও ব্যবসায়িক অভিজ্ঞতা। হংকং দ্রুত পোশাক, খেলনা এবং ইলেকট্রনিক পণ্যের উৎপাদন কেন্দ্রে পরিণত হয়। এরপর 1880 দশকের হংকং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে পরিণত হয়। ব্যাংক, শেয়ার বাজার এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো এখানে তাদের অফিস স্থাপনা করতে শুরু করে। ছোট এই অঞ্চলটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম ধনী শহরগুলোর একটি। কিন্তু একটি বড় প্রশ্ন তখনও রয়ে গিয়েছিল, হংকং কি চিরকাল ব্রিটিশদের অধীনেই থাকবে? অবশেষে 1997 সালের 1 জুলাই, 156 বছর পর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে হংকংকে আবার চীনের কাছে ফিরিয়ে দেয়। সেদিন মধ্যরাতে ব্রিটিশ পতাকা নামে চীনের পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল 20 শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। তবে হংকংকে সরাসরি চীনের অন্যতম শহরগুলোর মতো পরিচালনা করা হয়নি, বরং চালু করা হয় এক দেশ দুই ব্যবস্থা নীতি। এর মাধ্যমে হংকং নিজস্ব অর্থনীতি, আইন এবং প্রশাসনিক ব্যবস্থার অনেক অংশ ধরে রাখে। আজ হংকং বিশ্বের অন্যতম ব্যস্ত আর্থিক কেন্দ্র, যেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হয়। কিন্তু এই আধুনিক শহরের ঝকঝকে ভবনের আড়ালে লুকিয়ে আছে জলদস্যুদের গল্প, যুদ্ধের স্মৃতি এবং সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস। হংকং শুধু একটি শহর নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি একসাথে মিশে তৈরি করেছে পৃথিবীর অন্যতম রহস্যময় এবং অনন্য নগরী।
পৃথিবীর বিভিন্ন রহস্যময় দেশের ডকুমেন্টারি এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।